ডক্টর ইউনূস জাপানিকে যা বললেন, একটি দল ছাড়া বাকিরা ডিসেম্বরে নির্বাচন চায় না। তিনি তার পরবর্তীতে আমরা আসলে দেখলাম 12 দলীয় জোট, তারা বলছে তারা চায় বাম গণতান্ত্রিক, মানে কয়েকটা দলই বলে দিল যে আমরাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। তাহলে আপনারা আসলে যাকে নিয়োগকর্তা হিসেবে আপনাদেরকে বলা হয় ছাত্ররা, সেখান থেকে আপনার কাছ থেকে জানতে চাই যে ডক্টর ইউনূস কি অসত্য কথা বললেন, নাকি তিনি ভ্রান্তির মধ্যে থেকে তাকে মানে ভ্রান্তির মধ্যে রাখা হয়েছে বলে তিনি এরকম বলেন? আপনাদের বিশ্লেষণ কি? না, দেখেন এখানে আসলে ডক্টর ইউনূসের যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারকে আমরা যেমন, আমি প্রথমেই বলেছি, আমরা যেমন এই সরকারকে ডিফেন্ডও করছি না, আবার এই সরকারের যখন প্রয়োজনে আমরা তাকে সমালোচনা করছি, ভালো কাজগুলোকে সাধুবাদ জানাচ্ছি। এখন যে ইস্যুটি আসছে, নির্বাচনের ইস্যুটি, যেহেতু ওনার পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন দিবেন, এটি বলা সত্ত্বেও অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন এটি মেনে নিয়েছে, তারপরেও দেখবেন যে এই সরকারকে এক ধরনের জিম্মি করা হয়েছে। এই সরকারকে নানা পদে পদে রাজনৈতিক দলগুলো অসহযোগিতা করছে এবং সরকারকে কোনো সংস্কার কাজই বাস্তবায়ন করতে দিচ্ছে না। এমনটি আমরা ডক্টর ইউনূসের পদত্যাগের ইস্যুটি যখন আসলো, তখন একটা প্রেস বিজ্ঞপ্তিতে আপলোড কি দেখ। সংস্কার কাজ আসলে বাস্তবায়ন করতে দিচ্ছে না? বা যদি একটু জিজ্ঞাসা করি, কি সংস্কার কাজ এই 10 মাসে বাস্তবায়ন করলো? 10 মাস হতে চলেছে। এই সরকারকে আসলে দেখেন, প্রথমত আমরা যেটি বারবার বলছি, দেখেন এই যে 2022 সালের যে নির্বাচন কমিশন নিয়োগের যে আইনটি তৈরি হয়েছে, এটিকে দেখবেন যে তখন যুগপৎ আন্দোলনে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন ছিল, সবাই আইনটির বিরোধিতা করেছে। এবং ইভেন মির্জা ফখরুল ইসলাম আইন আলমগীর সাহেব বলেছেন যেটি একটি বাকশালী আইন। আপনি যদি এখনো গুগল দেখেন, সেটা দেখতে পারবেন। এবং আজকে আপনি যদি বিএনপির 31 দফা দেখেন, সেই 31 দফার 7ম দফায় তারা বলেছে যে এই নির্বাচন কমিশনের যে সংস্কার আইনটি আছে 22 সালে, সেটি তারা পরিবর্তন করবেন। কিন্তু এখন এসে আজকের বিএনপি দেখবেন যে এটির বিরোধিতা তারা করছে। দ্বিতীয়ত হচ্ছে, দেখেন তাদের 11তম দফায় যেটি আছে, এই বাংলাদেশের যে বর্তমান প্রশাসনিক যে কাঠামো, এখানে ফেসিবাদের যথেষ্ট উপাদান এখানে বিদ্যমান। এখন এই সরকারের অধীনে আপনি যদি প্রশাসনটাকে সংস্কার না করেন, আগামী নির্বাচন হওয়ার পর যেই সরকারই আসবে তারা কিন্তু আসলে খুব বেশি কাজ করতে পারবে না। কারণ প্রশাসনের প্রত্যেকটা জায়গায় এখানে দলীয়করণ হয়েছে। এখন একটা নির্বাচিত সরকার যখন আসবে, সে কিন্তু আসলে আমলাতান্ত্রিক জায়গায় সে খুব বেশি সংস্কার আনতে পারবে না। কারণ তার যেই ক্ষমতা, সেটি আসলে খুব থ্রেটের মুখে পড়বে। যে কারণে আসলে এই অরাজনৈতিক সরকার তো যেটি মেরাজ ভাইয়া, চায়, দশ আমরা মাসে যদি না পারে, সামনের 10 মাসে পারবে কিভাবে? এখন মানে পারছে না, এই সময়ের মধ্যে আপনি বলছিলেন যে করতে দেয়া হচ্ছে না, করতে পারছে না। আমরা বলছি, এখানে যদি সবগুলো রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত হতো এবং এই সরকারকে সহযোগিতা করতো, তাহলে এই প্রশাসনিক সংস্কার, দেখেন আজকে এনবিআর পৃথক করা হয়েছে, সেটি নিয়ে আন্দোলন শুরু হয়েছে। এবং রাজনৈতিক দলগুলো কিন্তু দেখা যাচ্ছে সেটিকে আসলে ওইভাবে সাপোর্ট দিচ্ছে না, যে এনবিআর যে পৃথক আছে সেটি পৃথকই থাকুক। তো এই জায়গা থেকে প্রত্যেকটি সংস্কার, আপনি দেখেন আমরা বারবার বলা হচ্ছে যে এই যে বাংলাদেশে বর্তমানে এই যে সংবিধান সংস্কার কমিশনের কথা বলা হয়েছে, এখানে বিএনপি থেকে তারা 62 জায়গায় সংবিধান সংস্কার চায়, বিএনপি তারা 31 জায়গায় চায়, জাতীয় নাগরিক পার্টি তারা প্রায় 70 জায়গায় পরিবর্তন চায়। এই সেটেল গুলো আপনি কোথায় করবেন? এটি গণপরিষদে করবেন। কিন্তু এখন দেখেন রাজনৈতিক দলগুলো থেকে এই যে বেসিক যে বিষয়গুলা, যে প্রাইম মিনিস্টারের যে ডিক্টেটরশিপ, একনায়কতন্ত্র, সেটিকে কমিয়ে আনা, প্রধানমন্ত্রীর মেয়াদ কমানো, আপনার পার্লামেন্টের যদি আপার হাউস হয় সেটা আসলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ হবে কিনা, তারপরে হচ্ছে আপনার হুম। প্রধানমন্ত্রীর মেয়াদ থেকে শুরু করে এই যে বেসিক যে সংস্থাগুলো, এই হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু বেসিক রাজনৈতিক সংস্কারগুলো দলগুলো। যদি না হয় ঐক্যমত হলরা বা রাজনৈতিক দলগুলো করতে, তাহলে কি নির্বাচনটা সময় মতো হবে না? মানে নির্বাচনটা হবে না? না, নির্বাচন আপনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন ফিক্সড করে এই অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি এই সংস্কারগুলো করতে পারেন। এই যে গণপরিষদের কথা, তারা আজকে যেমন বিভিন্ন রাজনৈতিক দল থেকে, বিশেষ করে বিএনপি থেকে বলা হচ্ছে যে আসলে নির্বাচিত সরকার ছাড়া সংবিধান সংশোধন কেউ করতে পারে না। দেখেন আপনি যদি জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন দেখবেন যে তিনি দুইটা সামরিক ফরমান জারি করেন, একটা হচ্ছে 1977 সালে, একটা হচ্ছে 1978 সালে। তখন ওই দুইটা ফরমানই তিনি এভাবে বলার উল্লেখ করেন যে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় পরিষদ, তারা প্রথমে গণপরিষদ এবং পরে সংসদ হিসেবে কাজ করবে। আজকে কিন্তু আমরা ঠিক সেটাই বলছি। এই যে সাংবিধানিক যে ইস্যুগুলো আছে, সেগুলো সেটেল হবে আসলে গণপরিষদে। প্রথমে পার্লামেন্টের যে 300 জন নির্বাচিত হয়ে আসবে, প্রথমে গণপরিষদ হিসেবে কাজ করবে, জি। পরবর্তীতে তারা সংসদ হিসেবে কাজ করবে। তো